আসসালামু আলাইকুম। পাঠ করছি ভায়োলেন্ট লাভ। লেখনতে মরিয়ম আক্তার জুথি। পর্ব সংখ্যা 16। হোয়াইট এটা সুইজারল্যান্ড থেকে আনানো 1 মিলিয়ন, যার মানে বাংলাদেশি রেট 12,30,00,000 টাকা। রোদ কৌতূহল হয়ে পার্সেলটা ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে সোফায় এসে বসে পার্সেলটা খুলতে নিলে ফাড়ি বলল, ডেলিভারি ম্যান তো বলল এটা ফারিস ভাইয়ার। তো তাহলে তুই আনবক্সিং করছিস কেন? তাতে তোর সমস্যা? আরিশ এনেছে আর আমি দেখব না? ভাইয়ার জিনিস অন্য কেউ হাত দিক, এটা তার পছন্দ না। এটা তো তুই জানিস আপু। তাহলে? রোদ ফাড়ির কথায় তেমন পাত্তা দিল না। পার্সেলটা আনবক্সিং করে দেখে একটা মাঝারি লম্বা সাইজের চ্যাপ্টা বক্স। সেটা চকচকে কালো কাঠের তৈরি, ম্যাট ফিনিশিং, খুব যত্নে তৈরি করা। রোদ বাক্সটা দেখে আরও অবাক হয়। এত নিখুঁত, এত সূক্ষ্ম, এত কম্বিনেশন। রোদের চোখ চোরা বক্সের ওপরে আটকে যায়। এত নিখুঁতভাবে তৈরি করা দেখে বক্সের ওপরে পিঠটায় খুব সুন্দর করে খোদাই করে সুইজারল্যান্ডের লোগো দেয়া। রোদের বাক্স এপিট-ওপিট সম্পূর্ণ দেখা হয়ে গেলে বাক্স নিয়ে বাক্সে কি আছে দেখার জন্য বাক্স খুলতে নিলে দেখে সেখানে একটা পাসওয়ার্ড। রোদের পাসওয়ার্ড দেখে বাক্স খুলতে তেমন সমস্যা হয় না, কারণ পাশে পাসওয়ার্ডের কোড দেয়া ছিল। রোদ বাক্সটা খুলতেই যেন চোখ ওঠার উপক্রম, সাথে এক সুমিষ্ট ঘ্রাণ বের হতে দেখে চোখটা বন্ধ করে নেয়। অতঃপর চোখ খুলে বক্সের ভেতরে দেখে নরম ভেলভেটের কাপড়ে মোড়ানো। রোদ কাপড়টা সরাতে কিছু ছোট একটা এলইডি লাইট জ্বলে ওঠে হীরা মিশ্রিত স্বর্ণের চেনের ওপরে। এটা দেখে রোদ কতক্ষণ যে চোখ দুটো বড় বড় করে চেনটার দিকে তাকিয়েছিল সেটা হয়তো সে নিজেই জানে না। একটা সময় ধ্যান কেটে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, ও মাই গড, একটা চেনের এত মূল্য! তাছাড়া আরিশ মেনলি চেন কি করবে? এসব ভেবে রোদ চেনটা হাতে নিয়ে বাড়ির সকলকে বসার ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। রোদের ডাকে সানজিদা খান, লিমা ও মেহজাবিন খান, আসলে মোমেনা খান রান্নাঘরে রইলেন, কারণ সবার তো আর একসাথে যেতে পারবে না রান্নার চুলায় বসানো। তাই উনি আর আসেননি। ওনাদের আসতে দেখে রোদ চেইনের বাক্সটা সানজিদা খানের সামনে ধরে বলল, বড় আম্মু দেখো কি এটা তোমার ছেলে আনিয়েছে। রোদ একটা নোট ওনার দিকে দেখিয়ে বলল, দেখো এই নোটটা পড়ো। সানজিদা খান রোদের হাত থেকে গোল্ডের কম্বিনেশন করা একটা পেপার হাতে নিয়ে তাতে লেখা, লিমিটেড টু নো মোর নো লেস, অর্থাৎ এই হীরার চেইনে পৃথিবীর শুধুমাত্র 2টি কপি আছে। একটি সুইজারল্যান্ডের স্থানীয় বিলাসবহুল ধনী জিয়ানুল লুইজি গ্যান্টানার এর ছেলে লুসিয়ানের বউয়ের জন্য তৈরি ও আরেকটি তারই অপর ছেলের বউয়ের জন্য। এই দুটি ছাড়া এই গহনাটির আরও কোনো প্রতিলিপি কখনো তৈরি করা হবে না। এটি একান্ত অমূল্য আর একেবারে চিরন্তন। সানজিদা খানের পেপারটি পড়ে হয়ে গেলে রোদের হাত থেকে চেনটা নিয়ে ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে ওনার চোখ জোড়া সরু হয়ে আসে। উনি রোদের দিকে তাকিয়ে কিছু বলবেন, তখনই আরিশ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে ভ্রু কুঁচকে সেদিকটা এগিয়ে এসে বলল, কি হয়েছে এখানে? সানজিদা খান ছেলের আগমনে ওনার হাতে চেইনটা আরিশের সামনে ধরে বলল, তুমি এনেছো? আরিশ পার্সেল পৌঁছে গেছে ফোন পেয়ে নিচে নেমে আসছিল পার্সেল নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখে পার্সেল আনবক্সিংও হয়ে গেছে। এটা দেখে আরিশের মেজাজটা মুহূর্তে খারাপ হয়ে যায়, কারণ তার জিনিসে কেউ হাত দিক সেটা তার কোনো কালে পছন্দ ছিল না। আর এখন পার্সেল নিতে এসে সম্পূর্ণ খোলাতে গম্ভীর কণ্ঠে বললে, এটা আনবক্সিং করেছে কে? আম্মু। রোদ। আরিশ রোদের কথা শুনে আগুন চোখের দিকে তাকিয়ে বলল, তোর সাহস কি করে আমার জিনিসে হাত দেওয়ার? রোদকে চুপ থাকতে দেখে আরিশ জোরে ধমক দিয়ে বলল, কি হলো, চুপচুপ করে আছিস কেন? রোদ আরিশের ধমক খেয়ে মিনমিন করে বলল, আসলে এই ছোট পার্সেল এত রেট দেখে আমি কৌতূহলে পার্সেলটা খুলেছি। নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দেওয়ার আগে অন্তত 10 বার ভাববি। কিন্তু তুমি এত দাম দিয়ে এই চেন কার জন্য আনিয়েছো? কারোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সানজিদা খান আরিশের তেরা উত্তর শুনে বললেন, ওর প্রশ্নের উত্তর না দাও, আমার প্রশ্নের তো উত্তর দেবে। আম্মু, আমি কারো প্রশ্নের উত্তর কিংবা কারো মত
মতো চলতে পছন্দ করি না, এটা তুমি ভালোভাবে জানো। বুঝলাম, কিন্তু তুমি এটা আনিয়েছো কার জন্য? আরিশ বিরক্ত নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার বউয়ের জন্য। এই সেন পৃথিবীতে দুটো কফি, আর এই সেনের অন্য কফি কোনো সাধারণ মানুষের কাছে না, বিলাসবহুল সুইজারল্যান্ডের স্থানীয় ধনী লোকের কাছে। তাহলে তুমি ওর দ্বিতীয় কপি কোথায় পেলে? এটা বাবাই পাঠিয়েছে। আর এর অন্য কপি লুসিয়ান মানে ছোটুর কাছে। ও, উনি পাঠিয়েছেন? হ্যাঁ। রোদ আবারও কৌতূহল হয়ে আরিশের বউয়ের জন্য আনিয়েছে বলতে কাকে বুঝিয়েছে এটা জানতে আরিশের সামনে গিয়ে বলল, তুমি কাকে বউ বলছো? আমার মৌকে। কোন সম্পর্ক নেই ওর সাথে তোমার? কারণ বড় আম্মু তোমার সাথে তার রোদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে সানজিদা খান রোদেরকে একপাশে টেনে নিয়ে গিয়ে আস্তে করে বলল, তুই কি বলতে চাইছিলি ওকে? বড় আম্মু, তুমি তো এটা আরিশ জানে না, ওকে এসব কিছু বলার দরকার নেই, না হয় আবার কুরুক্ষেত্র বাঁধাবে। কিন্তু বড় আম্মু, আরিশ রুমে যা, আমি তোকে বলবো। আরিশ একবার তার মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে অতঃপর ওপরে জুথির রুমের দিকে তাকিয়ে গলা ছেড়ে ডাকে, মৌ মৌ। জুথি রুমে বসে তানিশার সাথে ফোনে আড্ডা মারছিল। তখন আরিশের ডাক শুনে ফোনটা কেটে উঠে দাঁড়ায়। তার মনে মনে ভাবে, এই সময় কেন ডাকছে এই লোক? ওরে সব ভাবার মধ্যে নিচ থেকে আবারও আরিশে একইভাবে কাশে। এরপর ঢাকায় জুথি তাড়াতাড়ি করে শরীরে ওড়না পেছে ছোট ছোট পায়ে সিঁড়ির কাছে আসতে দেখে নিচের সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। এটা দেখে আর চোখে একবার সবার দিকে তাকাচ্ছে, তো আর একবার আরিশের দিকে। জুথি নিচে এসে আরিশের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, ডাকছেন কেন আমাকে? কাছে আয়। আরিশের সহজ কথা জুথি একবার ওর বড় আম্মুর দিকে, একবার সবার দিকে তাকিয়ে জুথি সবাইকে দেখে পরপর ঢোক গিলে নিল। অতঃপর আরিশের দিকে তাকিয়ে বলল, এখানেই ঠিক আছে, আপনি ডেকেছেন কেন বলেন? জুথির কথা আরিশ জুথির হাত ধরে ওর কাছে এনে দাঁড় করিয়ে বলল, তেরামি আমার পছন্দ না, তারপরও সেটা করবি আমার সামনে ন্যাকামি করে? বলে আরিশ চেনটা জুথির গলায় পরিয়ে দিয়ে বলল, তুই না সেদিন বলেছিলি তোর ছোট পেন্ডেন্ট দিয়ে চেন পরতে অনেক ভালো লাগে, কিন্তু আমার নিজের হাতে পরিয়ে দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন যেন এটা তোর গলা থেকে খোলা না হয়, আর যদি ভুলবশত খোলার চেষ্টা করিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জুথিকে চুপ করে থাকতে দেখে আরিশ বলল, সোজা রুমে যাবি গো। আর সে কথাটা বলতে দেরি, কিন্তু জুথির ছোট ছোট পায়ে সেখান থেকে যেতে দেরি হলো না। জুথি চলে যেতে আরিশ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলে তখন? রোদ সানজিদা খানের পাশ থেকে আরিশের কাছে এসে বললে, এত দামি একটা চেন তুমি ওর মতো মেয়েকে দিলে? মৌ আমার কাছে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে দামি, আর সেখানে সামান্য চেন? ওই মেয়েকে। রোদের মুখে বারবার ওই মেয়ে শুনে আরিশ ঠাস করে রোদের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, ঠাস। মৌ তোর বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে বড়, কারণ মৌ আমার বউ। তা এখন থেকে ওকে সম্মান দিয়ে কথা বলবে, আর যদি সেটা না পারিস তো তোরা ওর সাথে কথা বলার প্রয়োজন নেই। বলে আরিশ সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আরিশ চলে যেতে রোদ ভেজা চোখের বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, বড় আম্মু, তুমি তো বলেছিলে আরিশ দেশে ফিরলে তুমি আমাকে তোমার ছেলের বউ বানাবে। তাই তো আরিশ চলে যেতে ডিভোর্স পেপার বানিয়ে সেটাতে জুথি সাইন নিয়েছিলে। তাহলে এখন? বলেছিলাম রোদ আম্মু, কিন্তু সে কথা আমি রাখতে পারছি না। আর ডিভোর্সের কথা আরিশ জানে না, আমি তাকে জানাতে চাই না। তাছাড়া সবচেয়ে বড় কথা, সেদিন আমার চাপে পড়ে মৌ ডিভোর্স পেপারে সাইন করেছিল, কিন্তু আরিশ সাইন করেনি। সেই সাপেক্ষে তাদের ডিভোর্স এখনও হয়নি, কারণ একজন সাইন করলে তো আর ডিভোর্স হয়ে যায় না, দুজনেই সাইন করতে হয়। বড় আম্মু, আমি তো আরিশকে ভালোবাসি। দেখ মা, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এসব বিষয়ে আরিশ জানলে আবার রাগারাগি করবে, এই বাড়ি ছেড়ে চলে যাবে। সানজিদা খান এতটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললেন, ও আজ দেশে ফিরেছে কতদিন, কিন্তু ওর আব্বুর সাথে একটা কথাও বলেনি। এখন আবার এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ও চলে যাক, আমি মা হয়ে এটা চাইছি না। রোদ তার বড় আম্মুর কথা শুনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। সেও তো তার বড় আম্মুর কথা আরিশকে নিয়ে স্বপ্ন বুনছিল। মাঝপথে এসে যদি স্বপ্নটা নিমেষে উধাও হয়ে যায়, তখন প্রতিটা মানুষই ভেঙে পড়ে। এই যেমন পাখি একটা একটা করে বন নিয়ে তার বাসা বানে, রোদও ঠিক
প্রতিটা দিন একটা একটা করে আরিশকে নিয়ে স্বপ্ন বুনতো। কাউকে ভালোবাসা কি অন্যায়? একদমই না। রোদকে কান্না করতে দেখে সানজিদা খান ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, রোদ আম্মু, তুমি কান্না করো না, আমি তোমাকে আরিশের থেকে ভালো ছেলের সাথে বিয়ে দেবো। রোদ ওর বড় আম্মুর দিকে ফিরে গলা জড়িয়ে হাউমা করে কান্না করতে করতে বলল, বড় আম্মু। প্যারায় বিকেল গড়িয়ে এলো। আয়ান বাইক নিয়ে দাঁড়িয়ে বাড়িতে আসার সময় তানিশার বাসার সামনে দাঁড়িয়ে আজ দু তিন দিন ধরে তার প্রেয়সীকে দেখা হয় না, কথাও হয় না। এখন তার প্রেয়সীকে এক নজর দেখবে, একটু কথা বলবে, তারপর এখান থেকে যাবে, আর নয়তো না। আয়ান এসব ভেবে ওর পকেট থেকে ফোন বের করে তানিশাকে ফোন দিতে প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বারেও হলো না। আয়ান বুঝতে পারছে তানিশা ইচ্ছে করে ফোন ধরছে না, কারণ সেদিন সে লজ্জাটায় না আয়ান তানিশাকে দিয়েছিল। সেটা কি সে এত তাড়াতাড়ি ভুলে গেছে? না, কখনোই না। আয়ান বার কয়েক ফোন দিতে তানিশা ফোনটা রিসিভ করে কণ্ঠ নামে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? নিচে আসো, তোমার সাথে কথা আছে। আমি আসতে পারবো না। তুমি আসবে নাকি আমি উপরে আসবো? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। যা দেখার বাসর ঘরেই দেখবো। এখন ফোনের মধ্যে আমি কিছু দেখতে পারবো না। মানে? তুমি তো বললে দেখুন। তাই তো বললাম, এখন দেখবো না, বাসর ঘরে দেখবো। আপনি একটা তোমার জামাই বলে মুখ টিপে হাসলো। নিচে আসো, আর নয়তো আমি ওপরে। এই না না, আপনি দাঁড়ান, আমি নিচে আসছি। গাঢ় টকটকে হলুদ কালারের ভেতরে ছাই কালার কম্বিনেশন করা একটা ছোট কুচি দেওয়া ফ্রক, সাথে ম্যাচিং সালোয়ার ওড়না, নাকে একদম ছোট ডায়মন্ডের সাদা নাকফুল পরা, ছোট দুটো গোলাপি রাঙা ঠোঁট, সব মিলে যেন অসম্ভব সুন্দর লাগছে তানিশাকে বাইকের কাছে এসে দাঁড়াতে আয়ান বাইক থেকে নেমে হুট করে তানিশাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আহ, শান্তি লাগছে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।